সুশীলতা বন্ধ কর, জঙ্গি লীগের বিচার কর, খুনি লীগের বিচার কর, সুশীলতা বন্ধ কর। নানা দাবিতে আন্দোলন, চরম দুর্ভোগ নগর জুড়ে। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে কাকরাইল ইনকিলাব মঞ্চ, শাহবাগ ও বনানীতেও বিক্ষোভ। মাত্র 25,000 টাকা বা 20,000 টাকা বেতনে আসলে কিন্তু হয় না। স্বাস্থ্য ব্যবস্থার যারা মূল চাবিকাঠি তাদের যদি আপনি না দেখেন আসলে দেখবে কে? শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে 300 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক। গণহত্যার বিচার তদন্তে লাগতে পারে 2 মাস। মানুষ সংস্কার বোঝে না, বোঝে ভোট। পঞ্চগড় জনসভায় মির্জা ফখরুল, নির্বাচনে কারা যোগ্য সিদ্ধান্ত নেবে ইসি, বললেন ডক্টর বদিউল আলম। 2 মাসে নতুন করে 60,000 রোহিঙ্গার অনুপ্রবেশ, অশনি সংকেত, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চায় ঢাকা। গণমাধ্যমে আস্থা যাচাইয়ে জানুয়ারি থেকে জরিপ চালাবে কমিশন। স্বাধীন সাংবাদিকতার নামে দালালি ও তেলবাজি বন্ধের আহ্বান বিশিষ্টজনদের। গাজীপুরে 3 ঘন্টা ধরে পুড়ল বোতাম কারখানা, দগ্ধ হয়ে 2 জনের মৃত্যু, আহত 4। কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন। এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বীরের বেশে ঢাকায় টাইগাররা, স্বাধীনভাবে খেলতে পারায় আত্মবিশ্বাস বেড়েছে, বললেন সহকারী কোচ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিভিন্ন দাবিতে আন্দোলনের কারণে আবারও যানজট ভোগান্তি পোহালো রাজধানীবাসী। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবি পূরণ না হয় কাকরাইলে সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চ। এদিকে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না হয় কর্মবিরতিতে পোস্ট গ্রাজুয়েট ইন্টার্ন চিকিৎসকরা। অন্যদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেন। সপ্তাহের প্রথম কর্মদিবসেই হঠাৎ রাজধানী জুড়ে প্রতিবাদ ক্ষোভ। প্রধান পয়েন্টে স্লোগানে জানান দাবি দেওয়া। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় ইনকিলাব মঞ্চ। একই দাবিতে রোববার দুপুর 12টা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। উপদেষ্টার কোনো প্রতিনিধি দাবি গ্রহণ না করায় কাকরাইলের প্রধান সড়ক অবরোধ করে অনশন শুরু করেন তারা। তাদের এই শাহাদাতকে যদি আপনারা ছোট করে দেখেন তাহলে আপনাদের বিপ্লব বেশি দিন চলবে না, সেটা আমরা বলে দিচ্ছি। মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন এ পথে চলাচল করা সাধারণ মানুষ। জনতার জন্য আমরা যারা আছে আমরা কেন সাফার করবো? সিস্টেম অনুযায়ী সবকিছু আসতে হয়েছে, সাধারণ মানুষের এত ভোগান্তি, এত কষ্ট। আমরা গরিব মানুষ, দিন মজুরি কাম করি, এরকম যদি জ্যামে পড়ে থাকি আমরা কিভাবে সংসার চালাবো? পরে ঘটনাস্থলে আসেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব। তাকে আন্দোলনকারীরা জানান আগামী 29 ডিসেম্বরের মধ্যে দাবি মেনে নিতে হবে, নইলে ঘেরাও করা হবে সচিবালয়। এদিকে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না হওয়ায় কর্মবিরতিতে পোস্ট গ্রাজুয়েট ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নেন তারা। এই 25,000 টাকায় শুধুমাত্র সংসারটা চলে না। যদি আমাদের দাবি মানা না হয় আমরা কর্মবিধি পালন করব। আমাদেরকে এদিকে বলা হচ্ছে সামান্য একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে আমরা প্রাইভেটে কোনো কাজও করতে পারবো না। আন্দোলনকারীদের শাহবাগ সড়কে অবস্থানে মুহূর্তে ভোগান্তি ও দুর্ভোগের রূপ নেয় রাজপথ। স্থবির হয়ে পড়ে শাহবাগ সহ আশেপাশের এলাকা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর বনানীর কাকলিতে সড়ক অবরোধ করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় মহাখালী বিমানবন্দর যাতায়াতের প্রধান সড়ক। ভোগান্তিতে পড়েন এ পথে চলাচল করা মানুষ। যদিও কোনো ঘটনাতেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়নি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদের পতন ঘটানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, অভিযোগ করেছেন সংগঠনটির শিক্ষার্থীরা। রোববার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অভিযোগ জানিয়ে তারা বলেন তাদের সহকর্মীদের তুলে নিয়ে গুম করা হয়েছে। তাদের ফেরত দেওয়া সহ নিজেদের জীবনের নিরাপত্তা চেয়েছেন শিক্ষার্থীরা। 4 দফা দাবি জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা।
টার্গেটেড কিলিং গুলো হচ্ছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপরে। গুপ্ত হত্যার ভিতরে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি এবং সেই প্যাটার্নের ভিত্তিতে আমরা এই 4 দফা দাবিতে উপনীত হয়েছি। আগামী 48 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে 7 কার্য দিবসের মধ্যে তার প্রতিবেদনটি প্রকাশ করতে হবে। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কাছ থেকে কোনো সদুত্তর এখনো পাইনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় 30 কোটি ডলার বিদেশে পাচারের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই কথা জানান। এ সময় চেয়ারম্যান আরও বলেন, তদন্ত শেষ হলে সাবেক এই প্রধানমন্ত্রীর দুর্নীতির পুরো চিত্র তুলে ধরা হবে। বিস্তারিত প্রতিবেদনে। গত 15 বছরের আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতি আর অপরাধ যেন সমার্থক শব্দ হয়ে উঠেছিল। তৃণমূল থেকে হাইকমান্ড দলটির প্রতিটি শ্রেণী রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারের নানা প্রকল্প বাগিয়ে গড়েছেন দুর্নীতি স্বর্গরাজ্য। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এসব দুর্নীতির শ্বেতপত্র একে একে বেরিয়ে আসতে থাকে, যেখানে বাদ যায়নি দলটির শীর্ষ নেতাও। দেশ থেকে 30 কোটি ডলার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাচারের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রীর 300 মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। কেবল রাষ্ট্রীয় দুর্নীতি নয়, বরং নিজ সংস্থার কর্মকর্তাদের সমালোচনাও করেন তিনি। জানান, দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করার দায়িত্ব তার একক নয়। দুদক কি কাজ করবে তার একটা নির্দিষ্ট ছক আমাদের আছে আইনগতভাবে। আমরা সেই আইনের মধ্যে যতটুকু কভার করবে আমরা সবটাই করব। আমরা সবার সহযোগিতা কামনা করি। আমি বিশ্বাস করি আমরা দুদক যদি সামান্য একটুখানি ভাইব্রেন্ট হয়ে থাকে, একটু জীবিতও যদি জনগণের কাছে মনে হয়ে থাকে, এই কৃতিত্ব আমাদের না, এই কৃতিত্ব গণমাধ্যমের। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 16টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে দুদক, যেখানে নিজের পরিবারের সদস্যদের ও আত্মীয় স্বজনের নামে অ্যাকাউন্ট খুলে রাখা হয়েছে প্রায় 21 কোটি টাকা, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার বিচারের তদন্ত 2 মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টি সত্য নয় বলেও জানান তিনি। ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে, তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা যদি জানতে পারি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারবো। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, বোঝে ভোট। পঞ্চগড়ে বিএনপির জনসভায় এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি পরিবর্তন চায় বলেই আগে ভাগেই সংস্কারের রূপরেখা দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। সরকার হায়দারের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 17 বছর পর পঞ্চগড়ে বিএনপির জনসভা, দলে দলে যোগ দেন নেতাকর্মীরা। রোববার বোদা উপজেলার সাকোয়া হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি পরিবর্তন চায়, তাই আগে ভাগেই সংস্কারের রূপরেখা দিয়েছে দলটি। মির্জা ফখরুল বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কেউ যেন বিএনপিকে বিভক্ত করতে না পারে, নজর রাখতে হবে সেদিকে। বলেন, পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন। দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি, ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা কি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে, এগুলো আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দেওয়াতে হবে। এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সক্রিয় ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।
এ সময় তারেক রহমানের বাণী এবং জুলাই বিপ্লবের গান শোনান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন। সবার আগে সবার আগে বাংলাদেশ। জনসভায় কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমি, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কারা নির্বাচনে আসবে, কারা যোগ্য, কারা যোগ্য নয়, সে সিদ্ধান্ত নেবে ইসি। চট্টগ্রামে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছিল আওয়ামী লীগ সরকার। জানান কমিশন সকল সংস্কার প্রস্তাব নির্ধারিত সময়ের আগেই জমা দেবে। বলেন আগামী জাতীয় এবং স্থানীয় সহ কোনো নির্বাচনে ইভিএম থাকবে না। আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আমরা প্রস্তাবগুলো দেব, তাদের মানুষের কাছ থেকে যা শুনেছি এবং আমাদের যে জ্ঞান বুদ্ধি, আমাদের যে অভিজ্ঞতা বিবেচনা, সেগুলো ব্যবহার করে আমরা কতগুলো প্রস্তাব দেব, কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগতভাবে সিদ্ধান্ত না থাকলেও গত 2 মাসে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এই অনুপ্রবেশ ভবিষ্যতের জন্য অশনি সংকেত হিসেবে দেখছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বিদ্রোহী আরাকান আর্মির একের পর এক এলাকা দখলের কারণে অনেকটা কোণঠাসা মিয়ানমারের জান্তা সরকার। সীমান্তর ওপারের অস্থিরতায় ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার অনুপ্রবেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না এমন বার্তা দেওয়ার পরও গত 2 মাসে 60,000-এর বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশে। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রশ্ন তুলেন সাংবাদিকরা। নতুন করে রোহিঙ্গার অনুপ্রবেশের কথা স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা। জানান সীমান্তে দুর্নীতির কারণে ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না, সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000-কে ঢুকতে দিয়েছি। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে, এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংককে মিয়ানমারের সাথে সীমানায় থাকা 5টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ইনফরমাল কনসালটেশন রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি ফিরে আসবে না। রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি যেটা বলেছি, মিয়ানমারকে যেটা বলেছি সেটা হলো যে তোমাদের যে বর্ডার, সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই। যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্টেবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। এর আগে সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে রোহিঙ্গা বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারস্পরিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lost in the camps in Bangladesh can go back to their homes with security and rights. It is incumbent on Myanmar and the regional powers to create a congenial atmosphere for their return. উপদেষ্টা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। গণমাধ্যমের উপর মানুষের কতটুকু আস্থা রয়েছে তা যাচাই করতে চায় সংস্কার কমিশন। এ লক্ষ্যে নতুন বছরের প্রথম দিন থেকেই জরিপ শুরু হচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন কমিশন প্রধান। সাংবাদিকদের দলবাজির কড়া সমালোচনাও করেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গণমাধ্যমে মজুরি বোর্ড তুলে দিয়ে ন্যূনতম বেতন পদ্ধতি আসা উচিত। বিটিভি ভবনে আগুন কিংবা বেসরকারি কয়েকটি টেলিভিশন ও পত্রিকা অফিসে হামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষুব্ধ জনতার রোষের শিকার হয়েছে বেশ কিছু গণমাধ্যম। এমন পরিস্থিতি ইতিবাচক বার্তা দেয়নি। তবে 15 বছরে গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম সংস্কারে করণীয় নিয়ে রাজধানীর সিলডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিজিএস এর এই আলোচনা অংশ নেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান, সিনিয়র সাংবাদিক, শিক্ষক ও গবেষক সহ মিডিয়া সংশ্লিষ্টরা। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক, এই ডেফিনেশন হওয়া উচিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। লিখলেই সব বন্ধ হয়ে যাবে, এটা ঠিক না। অনলাইন প্ল্যাটফর্মের যুগে বা এই সহজের যুগে আপনি যদি প্রত্যেকেই সাংবাদিক হতে দেন কোনো রকম অ্যাক্রিডিটেশন ছাড়া, সেটা বোধহয় পুনর্বিবেচনার সময় চলে আসছে। সমাজের ব্যবসায়ীদের মধ্যে যা চলছে, এই সমাজের আমলাদের মধ্যে যা চলছে, এই সমাজের সরকারের মধ্যে যা চলছে, গণমাধ্যমে তারই প্রতিফলন আপনারা দেখতে পাবেন। গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কোন পর্যায়ে আছে তা যাচাই করে দেখতে চাই এই খাতের সংস্কারে গঠিত কমিশন। এর প্রধান জানান, নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে জরিপ। বাংলাদেশে একটা ন্যাশনাল মিডিয়া সার্ভে হচ্ছে। এই সার্ভেটা হবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা দেশে খানা জরিপ করে। একটা চরম নৈরাজ্য চলছে। খুলে দিয়েছেন যে ইচ্ছা মিডিয়া করতে পারে। 46টা টেলিভিশন চ্যানেলকে তারা অনুমোদন দিয়েছেন। কোনো বাজার যাচাই হয়নি যে বাজারে আসলে এতগুলো টেলিভিশনের চাহিদা আছে কিনা। গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, সাংবাদিকদের বেতনের নামে চলছে চরম নৈরাজ্য। এ প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি মনে করেন, ওয়েস বোর্ড তুলে দিয়ে গণমাধ্যমে ন্যূনতম বেতন পদ্ধতি আসা উচিত। গভর্নমেন্টের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে তারা লেজিটিমাইজ করেছেন, ডিসঅ্যাপিয়ারেন্সকে লেজিটিমাইজ করেছেন, তাদের কেন বিচারটা হবে না? এবং এটা যখনই বলতে যান তখন দেখবেন যে অনেকে বলেন যে না না এই কথা বলা যাবে না, অনেক ধরনের ভণ্ডামি দেখতেছি। আয়োজনে আলোচকরা বলেন, সাংবাদিকতায় দল কানাদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। এসব দলবাজরা সাংবাদিকদের বিভাজন আরো প্রকট করে তুলছেন। সজল দাস, নিউজ 24, ঢাকা। উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য শতভাগ পদ রাখার দাবিতে জনপ্রশাসন সচিবের সাথে দেখা করেছেন সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তারা। রোববার সকালে দল বেঁধে মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা। কোনো ক্যাডারকে ছোট করা হচ্ছে না দাবি করে কর্মকর্তারা বলেন, উপসচিব পদে 100% সংরক্ষণ চান তারা। এজন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না করে আগের মতোই আলাদা রাখার সুপারিশ করা হবে। পরে জনপ্রশাসন সচিব জানান, সংস্কার এখনো চলমান আছে। যারা দাবি জানিয়েছেন তাদের নেতৃবৃন্দের সাথে এ সপ্তাহেই বসা হবে। বাসার আমাদের সভাপতিকে দায়িত্ব দিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকাকে দায়িত্ব দিয়েছি। তারা মিলে একটা গ্রহণযোগ্য মাত্রায় আমাদের সংখ্যক কর্মকর্তা যারা আছেন এবং আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বুঝায়, একটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। সরকারি চাকরি যারা আমরা করি, এখন তো কর্মচারী বলি, তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জন নিহত এবং 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার অন্তত 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রোববার দুপুরে হঠাৎ গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানার কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। আশপাশের বসতবাড়ির লোকজনও তাদের আসবাবপত্র, ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ স্থানে নিয়ে আসতে থাকে। মুহূর্তেই বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে আশপাশ। কেমিক্যাল গুলো ব্রাস্ট হয়েছে, বিকট আওয়াজ হয়েছে। এদিকে চাইছি, চাইদিকে উড়বা তার দৌড়তেছে। তারপরে ওটা পুরো ফ্যাক্টরিতে ছড়ায় গেছে। আনাগোনা করার পরে একটা লোক ভিতর থেকে বাইর করলো, কেমিক্যাল ব্রাস্ট হয়ে পুরা শরীর কালো হয়ে আছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে একে একে 7টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও কেমিক্যাল ড্রামের একের পর এক বিস্ফোরণের আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে এবং আমরা এখন হলো যে আগুন নিয়ন্ত্রণে বা ড্যাম্পিং ডাউন হতে সময় লাগবে। কেমিক্যালের ড্রাম তো ফুলে যাচ্ছিল, তাপের কারণে ফুললে বিস্ফোরণ হচ্ছিল। পাশেই একটা প্রোডাকশন শেড আছে, আপনাদের এই পাশে দেখতে পাচ্ছেন। আগুনটা এখানে ছড়ায় গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এসে এই শেডের অর্ধেকের কম অংশের মধ্যে আগুনটাকে কন্ট্রোল করে ফেলেছি। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ড বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুবায়েরপন্থী শিক্ষার্থীরা। বলেন, অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে এসব অপচেষ্টা করছে পতিত সরকার। রোববার সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সাদপন্থীদের কার্যক্রম সমাজ ও জাতির জন্য হুমকি স্বরূপ। 2018 সালে তারা হামলা করেছিল। এর সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এসব অপতৎপরতা ভাঙতে তারা সব সময় প্রস্তুত। এদিকে সংঘর্ষের মামলায় তাবলিগ জামায়াতের সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এবার অর্থ বাণিজ্য সংবাদ। বিশ্বব্যাংক এবং এডিবির কাছ থেকে বাজেট সহায়তার 1.1 বিলিয়ন মার্কিন ডলার চলতি ডিসেম্বর মাসের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। রোববার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে বিশ্বব্যাংক 500 মিলিয়ন মার্কিন ডলার এবং এডিবি 600 মিলিয়ন মার্কিন ডলারের 2টি বাজেট সাপোর্ট সহায়তা অনুমোদন করেছে। মোট 1.1 বিলিয়ন মার্কিন ডলারের এ বাজেট সহায়তা চলতি ডিসেম্বর মাসের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে শৈল্পিক নির্মাণ রাজমিস্ত্রির অবদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় রাজবাড়ী শহরের জিপি কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করে বসুন্ধরা সিমেন্ট। কর্মশালায় স্থানীয় রাজমিস্ত্রিরা অংশ নেন। এ সময় তারা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের কাজের বাস্তব অভিজ্ঞতা ও তাদের নির্ভরতার কথা উল্লেখ করেন। কর্মশালায় ফরিদপুর জোনের ডেপুটি ম্যানেজার ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট সেক্টর দক্ষিণ অঞ্চলের ডিজিএম মোহাম্মদ শাহাদাত হোসেন, ফরিদপুর জোনের সিনিয়র ম্যানেজার কবির আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ শেখ আমির হামজা সহ অন্যান্যরা। আমাদের মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান বিশেষ অতিথি শরীফুল কবিরকে তার আসন গ্রহণ করেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের আন শহরও পুরোপুরি দখল করে নিয়েছে আরাকান আর্মি। এক বিবৃতিতে এমন দাবি করেছে বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে রাখাইন রাজ্যে জান্তার আঞ্চলিক সামরিক সদর দপ্তর কবজায় নিল আরাকান আর্মি। গুরুত্বপূর্ণ এই সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারানো জান্তা সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি ছিল রাখাইনে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে প্রায় 1.5 মাস পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। রবিবার সকালে প্রথম ধাপে দেশে ফিরেন জাতীয় দলের 4 ক্রিকেটার নাহিদ রানা, হাসান মাহমুদ, জাকের আলী অনিক এবং তাসকিন আহমেদ। এই সিরিজে ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে বলে জানান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও টেস্ট ও টি-20তে স্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে 3 ম্যাচের টি-20 সিরিজে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করে বছরের শেষটা রাঙিয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে রবিবার সকালে প্রথম ধাপে দেশে আসেন জাতীয় দলের 4 ক্রিকেটার নাহিদ রানা, হাসান মাহমুদ, জাকের আলী অনিক এবং তাসকিন আহমেদ। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। এই সিরিজে ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনের চেষ্টা ও তাদের মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানান সালাউদ্দিন। মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে, হয়তো ভবিষ্যতে আরও করবে। আমার মনে হয় ছেলেরা একটু গুছিয়ে উঠতেছে, চিন্তাধারা তাদের চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা আরও সামনে করতে পারি তখন হয়তো আরও ভালো কিছু হয়তো সামনে হতে পারে। এই সফরে প্রাপ্তি জাকের আলী অনিক। পুরো সিরিজে দুর্দান্ত খেলেছে এই ব্যাটার। তার চোখ ধাঁধানো সাফল্যের কৃতিত্ব দিতে ভোলেননি কোচ। আপনি যদি ধরুন ওপেনার থাকেন তখন কিন্তু আপনার 6-এর সাথে আপনি সেই রোলটা প্লে করতে পারবেন না। যেহেতু জাকিরের এই অভ্যস্ততা ছিল এবং সে ইউজ টু, সে জানে আসলে কি করতে হবে, কখন কোন রোলে খেলতে হবে, এই কারণে আমার মনে হয় সে বেশি সফল হবে। এছাড়াও ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ায় হেড কোচ সিমন্সকে বড় কৃতিত্ব দেন সালাউদ্দিন। এদিকে বিকেলে দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 7 মাস পর আবারও মাঠে গড়াচ্ছে হকি।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে 8 দিনব্যাপী বিজয় দিবস হকি টুর্নামেন্টে অংশ নেবে মোট 6 দল। এই টুর্নামেন্ট সামনে রেখে হকি ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, ক্লাবগুলি প্রস্তুতির অভাবে এই টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। তিনি বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের হকি খেলোয়াড়রা আবারও মাঠে ফিরতে পারবেন, যা জাতীয় দল গঠনে কাজে দিবে। আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিজয় দিবস হকির ফাইনাল। অ্যাফিলিয়েটেড এবং নন অ্যাফিলিয়েটেড টিম যারা আছে তারা সবাই এটাতে অংশগ্রহণ করতে পারবে এবং ওই হিসাবেই এই হকি প্লেয়ার যারা আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঢাকা শহর মিলে এরা একটা টিম গঠন করছে এবং এটা আমাদের 6 নম্বর টিম হিসাবে এটা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে। বিভিন্ন ক্লাবের ছেলেরা, কিছু ন্যাশনাল টিমের এক্স প্লেয়াররা, আউটসাইডের ডিস্ট্রিক্টের ছেলেরা, রাজশাহী, সবাই মিলে খেলতেছে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।